দ্বিতীয় পার্ট চলছে। সবার প্রতি একটু অনুরোধ থাকবে, আপনাদের মাইক্রোফোন গুলো অফ রাখবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের চ্যাট বক্সে দিতে পারবেন। ক্লাস শেষে আমরা স্যারের কাছে সেই প্রশ্নগুলো তুলে ধরবো। সকলের প্রতি অনুরোধ থাকবে আপনাদের মাইক্রোফোনটা অফ রাখবেন, মিউট করে রাখবেন। আর ক্লাস শেষে একটু চ্যাট বক্সটা সবাই চেক করবেন, আপনার হাতের ডান দিকে নিচের দিকে এসে চ্যাট বক্সে কোনো মেসেজ আছে কিনা। সেক্ষেত্রে আমাদের কিছু ফর্ম থাকে, চেষ্টা করবেন একটু ফর্ম গুলো ফিল আপ করে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবার হয়েছে, হ্যাঁ এবার হয়েছে। এখন কি কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এটা আমাদের চতুর্থ ক্লাস। জি স্যার। মার্চ মাসে। জি স্যার। তো আমরা ক্লাস যে শুরু করেছি, ইতিমধ্যে আপনারাও আলোচনা করছিলেন যে করোনার তো একটু প্রকোপ বাড়ছে। আমি আজকে সন্ধিয়ান ছিলাম যে হাজিরা হয় অথবা ক্লাসটা কি দাঁড়ায়। তো এই প্রসঙ্গে আমার কথা হচ্ছে যে পরিস্থিতি যে কোনো কিছু হতে পারে, তবে যদি অধিকাংশ ছাত্রছাত্রীদের যদি আগ্রহ থাকে তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করতে প্রস্তুত বা কন্টিনিউ করা উচিত বলে আমি মনে করি। জি স্যার, আমাদের জি স্যার। হ্যাঁ, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে এই যে আমি 1971 সালে ক্লাস 5-এ পড়তাম এবং আমি দেশের মধ্যেই আমরা ছিলাম আর কি, অনেক দুর্বিপাক দুর্যোগ মোকাবেলা করে। কিন্তু যেটা আমার 9 মাসই আমাদের ক্লাস বন্ধ ছিল এবং আমার মা যেটা করতেন সেটা হচ্ছে খুব রেগুলারলি যাতে আমরা সকালবেলায় এবং সন্ধ্যার সময় পড়তে বসি সেটা চেষ্টা করতাম এবং সেটা আমাদের কিছুটা ব্যস্ত থাকার ক্ষেত্রে হেল্প করেছে এবং পাশাপাশি পরবর্তী ক্লাসে যখন আমরা উঠে যাই অটো প্রমোশন নিয়ে, আমাদের কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। পরিস্থিতি যাই থাকুক, প্রাত্যহিক কাজ করে যাওয়ার একটা মানসিকতা থাকাটা ভালো বলে আমি মনে করি। এবং গত ক্লাসে আমরা কতগুলো জিনিস আলোচনা করেছিলাম, তার মধ্যে একটা জিনিস আমি জানি না এটা কতটা সবাই বুঝতে পেরেছে, সেটা হচ্ছে যে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্সের আমরা কনসেন্ট্রেশন ইফেক্ট এবং সেকেন্ড গ্যাস ইফেক্ট এটা একটু আলোচনা করেছিলাম। এটা একটু বুঝতে কষ্ট হয়, আমি জানি না যেটুকু আলোচনা হয়েছিল তাতে মোটামুটি সবাই বুঝতে পেরেছিল কিনা। তো আমি যেহেতু একটা প্যাটার্ন ফলো করছি যে একটা ক্লাস শুরু আগে পূর্ববর্তী ক্লাসের দুটো একটা জিনিস আবার একটু স্মরণ করা, তা আমি এই কনসেন্ট্রেশন এবং সেকেন্ড গ্যাস ইফেক্ট একটু আলোচনা করব। আমরা যেটা আলোচনা করেছিলাম কনসেন্ট্রেশন ইফেক্টের ক্ষেত্রে একটা বলেছিলাম আমরা কনসেন্ট্রেটিং ইফেক্ট এবং সেকেন্ড গ্যাস ইফেক্ট। তো যদি আমরা খুব দ্রুত এটাকে একটু স্মরণ করি, দ্রুত স্মরণ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে যদি কোনো একটা অ্যানেস্থেটিক্সের পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া হয় তাহলে অ্যালভিওলার প্রেশারও দ্রুত বাড়ে, তাই না? আমরা এইভাবে আলোচনা করেছিলাম। যদি আমরা নাইট্রাস অক্সাইডের কথা আলোচনা করি এবং ধরা যাক আমরা 20% দিচ্ছি, একটা রেট অফ রাইজ অফ
অ্যালভিওলার প্রেশার। তো যদি 20% দেওয়া হয় তাহলে রেট অফ রাইজ যদি এরকম হয়, 80% কিন্তু অতি দ্রুত যে অ্যালভিওলার এবং ইন্সপিরেটরি প্রেশারের যে রেশিও তার কাছাকাছি পৌঁছায়, সেটা আমরা আলোচনা করেছিলাম। আলোচনা হয়েছিল যে এটা হয় কেমন করে, সেটা একটা ক্যালকুলেশন আমরা দেখিয়েছিলাম, তাই না? ধরা যাক এইভাবে আমরা আলোচনা করেছিলাম যে 80% নাইট্রাস অক্সাইড, 19% অক্সিজেন এবং 1% হ্যালোথেন। তো যেহেতু আমরা জানি যে নাইট্রাস অক্সাইড ইজ 34 টাইমস soluble or it goes quickly to blood, সুতরাং যদি আমরা ধরি যে 50% নাইট্রাস অক্সাইড অ্যাবজর্ব হয়ে গেল, তাহলে কি দাঁড়ায়? এই পার্সেন্টেজকে যদি আমি ml এ পরিণত করি তাহলে দাঁড়ায় 80 ml, 19 ml আর 1 ml। তো যদি এই নাইট্রাস অক্সাইডের 50% অতি দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে এর পরিমাণ দাঁড়ায় হচ্ছে 40। তাহলে আমরা বুঝতে পারছি যে 40, 19, 59 আর 60, এখানে ভলিউমটা কন্ট্রাক্টেড হলো। তো কন্ট্রাক্টেড হলে এইবার পার্সেন্টেজ কি দাঁড়ালো? পার্সেন্টেজ দাঁড়ালো 60 এর মধ্যে 40 নাইট্রাস অক্সাইড, 1 এর মধ্যে 4/6, 100 মধ্যে আমি খুব বেশি না লিখে করি, তাহলে দাঁড়ালো 200/3, 66% কমে এলো বটে, কিন্তু অন্যদের অবস্থা কি দাঁড়ালো সেটা একটু দেখাই আপনাদের। কি হলো নাকি? একটু সময় নিচ্ছি আমি। নিয়েছি 10 সেকেন্ড সময় দিতে হবে আমাকে। আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, একটু 10 সেকেন্ড টাইম। আমি দিয়ে নিয়েছিলাম, কেন হয়তো হয়নি। তো তাহলে আমরা দেখলাম যে এখানে নাইট্রাস অক্সাইডের যে কনসেন্ট্রেশন সেটা একটু কমে এলো, কিন্তু যদি আমরা অক্সিজেন একটা দেখতে চাই তাহলে আগে ছিল 100-র মধ্যে 19, এখন চলে এলো 60-এর মধ্যে 19 বা 20, তাই না? এটা নিচ্ছি। হ্যাঁ, এবার অক্সিজেন নিচ্ছে
স্যার আপনার কি নেটের সমস্যা হচ্ছে আজকে? মনে হয় স্যার তো সময় নিয়েছেন মনে হয় একটু। এখন শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে, স্যার। আচ্ছা ঠিক আছে, শোনা তো জুমটা হ্যাং হয়ে গিয়েছিল। আমি
তাহলে আমি যে কথাগুলো বলেছি আপনার কিছু শুনতে পাননি বোঝা গেল। ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা দেখি। এবার দেখো নোটস কাজ করে কিনা, নাইলে পেজেস না নোটস কাজ করছে না, যা বাদ দাও, কেটে নেই, বাদ দাও না। এখানে একটা নতুন নিয়ে দেখো। বাদ দাও, এটা প্রেজেন্টেশন চলে যাই আমি। পেজ করো, এই তো ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আসলে যে বিষয়টা আরেকবার রিপিট করতে চেয়েছিলাম সেটা দরকার দেখছি না, যেহেতু অনেক সময় নষ্ট হয়ে গেছে। আমরা পরবর্তী যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যালভিওলার পার্শিয়াল প্রেসার, যে ফর্মুলা আমরা দেখিয়েছিলাম যে তার বৃদ্ধি এটা যেগুলোর পরে নির্ভর করে তার অন্যতম হচ্ছে সলিউবিলিটি। এবং আমরা দেখিয়েছিলাম সলিউবিলিটি, যে অ্যানেস্থেটিক্স এর সলিউবিলিটি কম তার পার্শিয়াল প্রেসারটা অতি দ্রুত বাড়ে। যেমন আমরা সলিউবিলিটি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে নাইট্রাস অক্সাইড এটা লেস সলিউবল, সুতরাং তার পার্শিয়াল প্রেসারটা বাড়ে দ্রুত। এবং হ্যালোথেনের সলিউবিলিটি অনেক বেশি, যার কারণে হ্যালোথেনের রেট অফ রাইজ অ্যাজ পার্শিয়াল প্রেসার ইন দি অ্যালভিওলাই এটা অনেক কম। এখন এই যে সলিউবিলিটি সেটা আমরা একটা সংজ্ঞার ভিতর দিয়ে আমরা ঠিক করি, সেটা হচ্ছে ব্লাড গ্যাস সলিউবিলিটি কোএফিসিয়েন্ট, যেটা আমরা একটা ফর্মুলা লিখেছিলাম, নিশ্চয়ই আপনাদের সবার স্মরণ আছে, ল্যামডা ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট বলা হয়, অথবা সলিউবিলিটি কোএফিসিয়েন্টও বলা হয়। এখন দেখেন যে কিভাবে আমরা এটাকে বোঝাতে পারি। আমরা যদি এইভাবে জিনিসটাকে সাজাই, সেটা হচ্ছে যে ব্লাড আর নিচে হচ্ছে গ্যাস। আপনি ধরা যাক এখানে ব্লাড যেহেতু উপরে আছে, ব্লাড আছে উপরে, তো আমি একটা ইন্টারন্যাশনাল অ্যানেস্থেটিক্স কে চুজ করলাম, সেটা হচ্ছে হ্যালোথেন। হ্যালোথেন কত পার্সেন্ট দিব আমি ধরি সেটা 2% হ্যালোথেন পাস করাচ্ছি এই পরীক্ষামূলক এরিয়ার ভিতরে। তাই যদি হয় 2% মানে, এবং সেখানে পার্শিয়াল প্রেসার প্রেসার টোটাল প্রেসার কত দাঁড়াবে 1 অ্যাটমসফিয়ার বা 750 মিলিমিটার অফ মার্কারি। তো আমরা জানি যে সাম্যতা যেহেতু বজায় থাকে, তো ব্লাডের মধ্যেও প্রেসার হবে 750 মিলিমিটার অফ মার্কারি। তাই যদি হয় 750 মিলিমিটার অফ মার্কারি, তাহলে হ্যালোথেন এখানে কত প্রেসার দিবে সেটা আমরা ডাল্টনস ল পার্শিয়াল প্রেসার থেকে বুঝি যে 100-র মধ্যে 2, তাহলে 750-র মধ্যে কত 15, তাহলে এখানে একটা পার্শিয়াল প্রেসার তৈরি করবে 15 মিলিমিটার অফ মার্কারি। এবং একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেখান থেকে হ্যালোথেন ভিতরে যেতে থাকবে, যেতে যেতে একসময় আমরা জানি যে ইকুইলিব্রিয়াম তৈরি হবে। ইকুইলিব্রিয়াম তৈরি হওয়া মানে এমন একটা পরিস্থিতি যে এখান থেকে, অর্থাৎ গ্যাসিয়াস স্টেট থেকে যদি একটা মলিকিউল ব্লাডে যায়, তবে ব্লাড থেকে একটা মলিকিউল ফিরে আসবে গ্যাসিয়াস স্টেটে। দ্যাট মিনস অ্যান ইকুইলিব্রিয়াম। এবং এই ইকুইলিব্রিয়েশন যখন হলো, তখন আমরা বুঝতে পারি যে ব্লাডের মধ্যেও পার্শিয়াল প্রেসার হলো গ্যাসিয়াস স্টেটের মতো, অর্থাৎ 15 মিলিমিটার অফ মার্কারি। তাহলে আমরা যে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট, এটা যে আমরা বোঝার চেষ্টা করি, কি বলি যে when there is an equilibrium, then the amount on two phases is known as the partition coefficient. তাহলে দেখেন যে ব্লাড গ্যাস
partition coefficient of halothane is 2.4. তার মানে যদি এটাকে ধরি ব্লাড এবং নিচে ধরি গ্যাসিয়াস ফেজ, উভয়ের মধ্যে এখন প্রেসারের সাম্যতা আছে। 2% হ্যালোথেন দেওয়ার কারণে 15 মিলিলিটার অফ মার্কারি। তাহলে আমরা বুঝবো যখন এই একটা একটা সাম্যতা, প্রেসারের সাম্যতা বিরাজ করলো, তখন ব্লাডের মধ্যে যদি থাকে 1 ml অফ হ্যালোথেন, সরি, যদি গ্যাসিয়াস ফেজে থাকে 1 ml অফ হ্যালোথেন, তাহলে ব্লাডের মধ্যে থাকবে, ডিজলভ থাকবে 2.4 ml। এই হচ্ছে ব্লাড গ্যাস সলিউবিলিটি কোএফিসিয়েন্টের যদি আমরা হ্যালোথেনের কথা বলি তাহলে এই রকম। সুতরাং আমরা বুঝতে পারি যে আমি যতই সাপ্লাই দেই না কেন অ্যালভিওলাসের মধ্যে, সেখান থেকে আপটেকেন হচ্ছে ব্লাডে এবং সেটা ডিজলভ হচ্ছে। ডিজলভ হওয়ার কারণে রাইজ অফ পার্শিয়াল প্রেসার ইন দি ব্লাড ইজ ভেরি স্লো, এবং দ্রুত যার কারণে এখানেও রেট অফ রাইজ ইজ ভেরি স্লো। এবং আমরা বলেছি যে অ্যালভিওলাসের যে পার্শিয়াল প্রেসার সেটা ব্রেইনে গিয়ে রিফ্লেক্টেড হয়। সুতরাং ব্রেইনে হ্যালোথেনের রিফ্লেকশনটা হবে অনেক স্লোলি, যার ফলে যে ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া এটা হবে অনেক স্লোয়ার। দেখেন ব্লাড গ্যাস সলিউবিলিটি কোএফিসিয়েন্ট কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যারা ফেলোশিপ পরীক্ষা দেন তাদেরও কিন্তু এমসিকিউতে থাকে। সুতরাং আমরা কমনলি যেগুলো ব্যবহার করি তার একটা হচ্ছে হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড, আমাদের অনেক হসপিটালে এখন চলে এসেছে আইসোফ্লুরেন, কোনো হসপিটালে ব্যবহৃত হচ্ছে সেভোফ্লুরেন, তাই না? তাহলে এই যে ব্লাড গ্যাস সলিউবিলিটি কোএফিসিয়েন্ট যদি আমরা একটু লিখি একটু বোঝার জন্য, তাহলে এটা কোনো বইতে আছে 2.4, কোনো বইতে আছে 2.54। যদি নাইট্রাস অক্সাইডের কথা বলি তাহলে এটা 46, যদি আইসোফ্লুরেনের কথা বলি দ্যাট ইজ 1.46, এবং সেভোফ্লুরেনের 0.69। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে নাইট্রাস অক্সাইড আমাদের দেশে ব্যবহৃত যেসব অ্যানেস্থেটিক্স আছে এর পরেই কিন্তু কোশ্চেন বেশি থাকে। সুতরাং এগুলোর পরেই নজর দেওয়া ভালো। তাহলে আমরা যদি নাইট্রাস অক্সাইডের একটু ছবিটা আঁকি, তাহলে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট, তাহলে ব্লাডের মধ্যে যদি থাকে 0.46 ml, when there is equal pressure in between two phases, then there is 1 ml in the alveolus। অর্থাৎ আমরা বুঝতে পারি যে পার্শিয়াল প্রেসারটা অতি দ্রুত রেইজ করে ইন দ্য অ্যালভিওলাসে, যেটা আবার ব্রেইনে রিফ্লেক্টেড হয়। একই রকম ভাবে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট যেমন আমরা আলোচনা করি, তেমনি আরো কতগুলো কোএফিসিয়েন্ট আছে, যার মধ্যে একটা হচ্ছে ব্রেইন ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট। এখন ওই যে ছবিগুলো আমরা বুঝলাম, যদি বুঝে থাকি তাহলে কিন্তু আমরা বুঝবো ব্রেইন ব্লাড কোএফিসিয়েন্ট মানে যে পার্শিয়াল প্রেসারের যখন সাম্যতা আছে তখন তাদের যে পরিমাণের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে ব্লাড এবং ব্রেইনের ক্ষেত্রে যখন আলোচনা করব তখন সেটা হচ্ছে ব্রেইন ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট। হ্যালোথেনের কত? হ্যালোথেন হচ্ছে 1.9, নাইট্রাস অক্সাইড 1.1, সেভোফ্লুরেন 1.7 এবং আইসোফ্লুরেন 1.6। তাহলে আমরা দেখছি যে রক্তে যখন 1 ml থাকছে হ্যালোথেন, ব্রেইনে কিন্তু তার চেয়ে বেশি ডিজলভ হচ্ছে, অর্থাৎ 1.9 গুণ। একই রকম ভাবে ফ্যাট এবং ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট। কেন অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট গুরুত্বপূর্ণ সেটা আমি আসছি। অয়েল ব্লাড তার মানে ওই যে আবারও
দুটো ফেজ আমি করব। এক ফেজে থাকবে অয়েল, আর এক ফেজে থাকবে ব্লাড। প্রেসারের সাম্যতা বিরাজিত হবে। তারপর উভয়ের মধ্যে পরিমাণের ডিফারেন্স কি সেটা আমি দেখব। তাহলে অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট ফর হ্যালোথেন ইজ 224। তার মানে যদি আমরা একটা ইউনিট পরিমাণ ধরি, একটা ভলিউম ধরি, উভয়ের মধ্যে যদি পার্শিয়াল প্রেসার সাম্যতা বিরাজিত হয়, তাহলে রক্তে যা আছে তার তুলনায় অয়েলে 224 গুণ পরিমাণ হ্যালোথেন ডিজলভ থাকে। এবং এই অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট দিয়েই পটেন্সি নির্ধারিত হয়। অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট যার যত বেশি, এখন অসুবিধা হচ্ছে? কোন অসুবিধা নেই না তো? স্যার, একজন আনমিউট হয়ে গিয়েছিলেন। ঠিক আছে স্যার। না স্যার, শোনা যাচ্ছে প্লিজ। আচ্ছা, তাহলে অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট আপনার বইতে দেখবেন যে এই চার্টটা দেওয়া আছে। তাহলে অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট যার যত বেশি সে তত পটেন্ট, এটা মনে রাখবেন। যেমন ধরেন হ্যালোথেনের এটা আমি বললাম, হ্যালোথেন কত 224। নাইট্রাস অক্সাইড, আমি এটা একটা অঙ্ক করে আমরা আলোচনা করব। নাইট্রাস অক্সাইডের অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট ইজ 1.4, আর আইসোফ্লুরেন 98। এটা আপনারা দেখবেন, এটা আপনারা কিন্তু অনেক সময় এটা বুঝতেও সাহায্য করবে, এবং এটা পরীক্ষার কোশ্চেনে এমসিকিউ তো অনেক সময় পেতে পারেন। তাহলে দেখবেন অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট আমরা জানি যে হ্যালোথেন অনেক পটেন্ট দেন দিস নাইট্রাস অক্সাইড। এবং বইয়ের এই চার্টটা যদি আপনাদের মনে থাকে, তাহলে আপনারা ম্যাক বের করতে পারবেন। ম্যাক কি আমরা বলি? মিনিমাল অ্যালভিওলার কনসেন্ট্রেশন, যদিও এখনকার বইতে এসছে মিডিয়াম অ্যালভিওলার কনসেন্ট্রেশন। এখন কি করে অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট থেকে ম্যাক বের করা হয়? একটা সূত্র এভাবে লেখা হয়, ম্যাক ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট। অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট যদি আপনি 150 কে ওটা দিয়ে ভাগ করেন, তাহলে আপনি যা পাবেন সেটা হচ্ছে ম্যাক। দেখেন আমরা একটু প্রমাণ করি কি সেটা হচ্ছে এই সে নাইট্রাস অক্সাইডের তাহলে ম্যাক কত? নাইট্রাস অক্সাইডের ম্যাক হচ্ছে 150 ডিভাইডেড বাই নাইট্রাস অক্সাইডের অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট। তো আপনি 150 কে 1.4 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি পাবেন কত একটা ভ্যালু পাবেন, যেটা হচ্ছে সে ইট ইজ 130 মতো, বা আরেকটু কম আপনি পেতে পারেন 125। এটা হচ্ছে একটা আপনাকে ধারণা দিচ্ছে। তার কিন্তু আমরা জানি যে নাইট্রাস অক্সাইডের ম্যাক কত? 104%। এটা আরো সুন্দর মিলবে যদি আপনি হ্যালোথেনকে এই হিসাবের মধ্যে আনেন। কিরকম? হ্যালোথেনের অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট ইজ 224, সুতরাং ম্যাক অফ হ্যালোথেন ইজ 150 ডিভাইডেড বাই 224। ব্যাস, এখন আপনি অঙ্কটা করেন। আমি একটা অঙ্কের সুবিধার জন্য 224 কে 225 করে দিলাম। দেখেন আপনি এখন 25 দিয়ে যদি ভাগ করেন, 6 25 150, 9 25 275, তাহলে হলো 6/9। তাহলে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন, 3 দুগুণে 6, 3 3-এ 9, কেমন? তাহলে আপনি 2 কে 3 দিয়ে ভাগ করেন, 3 6 18, 2 20, 3 6 18, অর্থাৎ 0.66। আমরা জানি যে ম্যাক অফ হ্যালোথেন ইজ 0.75 ফর অ্যান অ্যাডাল্ট। এই কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট বইতে দেখবেন, তখন আপনি কিন্তু সঙ্গে সঙ্গে একটা ম্যাকের ধারণা
সেখান থেকে আপনি বের করে নিতে পারবেন। তাহলে আমরা দেখছি যে অয়েল ব্লাড পার্টিশন কোএফিসিয়েন্ট থেকে আমরা ম্যাকের একটা ধারণায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব। তাহলে একটা কমন কথা আসে যে এই যে ফ্যাট ব্লাড ইকুইলিব্রেশনের বিষয়টা আমাদের কিরকম দাঁড়াবে, সেটা হচ্ছে এই যে আমরা কয়েকটা জিনিস আলোচনা করবো, সেটা আমি পরে আসি। ভেসেল রিচ গ্রুপ, মাসল রিচ গ্রুপ এবং ফ্যাট গ্রুপের মধ্যে এই যে অ্যানেস্থেটিক্স গুলা ডিজলভ হয়, সেটা আমরা একটু পরে আসি। এখন তাহলে এই প্রসঙ্গে আমরা ম্যাক নিয়ে একটু আলোচনা কমপ্লিট করে আসতে পারি। তা আমি বলেছি যে পটেন্সির একটা ক্লিনিক্যাল এক্সপ্রেশন ম্যাক থেকে আমরা বুঝতে পারি যে কতটুকু পটেন্সি তার আছে এবং কোন কনসেন্ট্রেশন দিলে আমি ডিজায়ার রেজাল্টটা পাবো। তাহলে ম্যাক কি? ম্যাক হচ্ছে ইট ইজ দি মিনিমাল অ্যালভিওলার কনসেন্ট্রেশন দ্যাট ইনহিবিটস রেসপন্স টু এ স্ট্যান্ডার্ড সার্জিক্যাল স্টিমুলাই in 50% পেশেন্টস। তো স্টিমুলাসটা হচ্ছে কি? একটা স্ট্যান্ডার্ড সার্জিক্যাল স্টিমুলাস, একটা ইনসিশন। আর তার রেসপন্সটা কি? রেসপন্স ইন টার্মস অফ মুভমেন্ট, ইমোবিলিটি এলিসিট করা, ইমোবিলিটি ডেভেলপ করা বাই ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স। এটার জন্য মিনিমাল অ্যালভিওলার কনসেন্ট্রেশন যেটা দরকার, সেটাই হচ্ছে আমাদের ম্যাক। তো ম্যাক সম্পর্কে আমরা আলোচনা করলাম যে নাইট্রাস অক্সাইডের ম্যাক 104, হ্যালোথেন 0.75, আইসোফ্লুরেনের 1.172, এইরকম। তো যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে যে ম্যাক যখন আমরা আলোচনায় আসছি তখন কয়েকটা টার্মিনোলজি চলে আসে। সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাক অ্যাওয়েক and what is ম্যাক অ্যাওয়েক, আরেকটা হচ্ছে ম্যাক ব্লক অটোনমিক রেসপন্সেস, ব্লকড অটোনমিক রেসপন্সেস। তাহলে অ্যাওয়েক মানে এটা হচ্ছে যে আপনি একটা ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স দিতে শুরু করেছিলেন, দিতে দিতে যে পার্সেন্টেজে এসে রোগী সাধারণত আর কমান্ড ফলো করছে না, সেটাই ম্যাক অ্যাওয়েক। ধরে নেওয়া হয় 0.33 of the actual MAC is the MAC awake. আর হচ্ছে MAC which blocks the autonomic response. Autonomic response মানে ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, সোয়েটিং ইত্যাদি ইত্যাদি। তো সেটা হচ্ছে 1.3 ইন্টু ম্যাক। ধরা যাক আমরা যদি বলি হ্যালোথেনের ম্যাক বিএআর কত? ম্যাক বিএআর হচ্ছে 1.3 ইন্টু 0.75, তার মানে এরকম দাঁড়ায় 0.96 অথবা 97%। সেই জন্যে আমরা যখন দেখি যে কোনো কারণে অটোনমিক রেসপন্স হচ্ছে ডিউরিং অ্যানেস্থেসিয়া, আমরা যেসব কাজ করি তার মধ্যে একটা হচ্ছে যে ডায়ালে হ্যালোথেন বা আইসোফ্লুরিন যাই বলি না কেন তার পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া। এবং বাড়িয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে 97% যদি আমি বলি তাহলে সেটা 0.75% অনেক বেশি। অর্থাৎ এই ক্ষেত্রে রোগীর যে ইমোবিলিটি সেটা যেমন অ্যাচিভড হয়, একই সঙ্গে অ্যাচিভড হয় কি অটোনমিক রেসপন্সকে ব্লক করা। এখন একটা জিনিস আমরা আলোচনা করি, সেটা অনেক সময় প্রশ্ন করা হয় যে নাইট্রাস অক্সাইড 50%-এর কম দিলে, অর্থাৎ অক্সিজেন নাইট্রাস অক্সাইড যদি আমি 50%-এর কম দেই তাহলে আমি অ্যাকশন পাই না কেন? সেটা একটা ম্যাকের একটা হিসাব থেকে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে তাহলে 1 ম্যাক
of halothane is equal to 1 mag of isoflurane, অর্থাৎ 0.75% হ্যালোথেন দিলে আপনি যা ফল পাচ্ছেন আপনি 1.17 বা 2% দিলেও আপনি সেই ফল পাবেন। যদিও পার্সেন্টেজের ডিফারেন্স আছে, কিন্তু মিল একটা জায়গায়, সেটা হচ্ছে ম্যাকের ক্ষেত্রে। এবং বলা হয় 0.5 ম্যাক of one agent, anesthetic agent, plus 5 ম্যাক of another agent gives totally 1 ম্যাক। তার মানে আমি যদি এখানে নাইট্রাস অক্সাইড বসাই আর এখানে হ্যালোথেন বসাই, 0.5 ম্যাক of nitrous, 0.5 ম্যাক of halothane will give 1 ম্যাক of combined anesthesia। তাহলে দেখেন, আমি উপরের দিকটা একটু মুছে আলোচনাটা এগোই। এখন দেখেন নাইট্রাস অক্সাইডের ম্যাক ভ্যালু কত? নাইট্রাস অক্সাইডের ম্যাক ভ্যালু হচ্ছে 104। তাহলে 104 এর অর্ধেক কত? অর্ধেক হচ্ছে 52%। সুতরাং 52% বা রাউন্ডিং করে 50% এ যদি কম আপনি less than 52% নাইট্রাস অক্সাইড ইন অক্সিজেন আপনি দেন, তাহলে you will not get the anesthetic effect। এই জন্যে অক্সিজেন মানে আপনি যদি ফ্লো দেন অক্সিজেন 2 লিটার, নাইট্রাস অক্সাইড 2 লিটার, তবে ঠিক আছে। আপনি যদি অক্সিজেন দেন 3 লিটার, নাইট্রাস অক্সাইড দেন 2 লিটার, তাহলে দেন you are not getting 0.5 ম্যাক। সুতরাং এই কোশ্চেনটা যে জিজ্ঞাসা করা হয় যে কেন মিনিমাম 50% নাইট্রাস দিতে হবে যদি আপনি অ্যানেস্থেটিক ইফেক্ট পান, তার কম দিলে পাবেন না, তার উত্তর হচ্ছে এখানটায়। তাহলে দেখেন এইবার আমরা অঙ্কটা দেখি যে 0.5 ম্যাক অফ নাইট্রাস অক্সাইড ইজ 52% আর 0.5 ম্যাক অফ হ্যালোথেন ইজ 37, রাউন্ডিং করে 0.4%। এই জন্যে বইপত্রে দেখবেন যে আপনি যখন নাইট্রাস অক্সাইড ব্যবহার করেন তখন হ্যালোথেনের পার্সেন্টেজটা একটু কমই দেওয়া থাকে। এই দুটো মিলিয়ে কিন্তু আপনি ম্যাক ইফেক্ট পাচ্ছেন। তাহলে আমরা যেটা বুঝলাম যে 0.5 ম্যাক এবং দুটো অ্যানেস্থেটিক্স এর মিলালে 1 ম্যাক পাই, তাহলে প্রশ্ন উঠবে যে আমরা যদি 1 ম্যাক যোগ করি তাহলে কি 2 ম্যাক পাবো কিনা? উত্তর হচ্ছে যে না, এটা আপনি পাবেন না। শুধুমাত্র 0.5 and 0.5 of another equals to 1 ম্যাক। আরেকটা ডিফারেন্স হয়, সেটা হচ্ছে যে আমরা বললাম হ্যালোথেন 0.75% এবং আইসোফ্লুরেন 1.17%। ঠিকই আছে, ইমোবিলিটি এটা ডেভেলপ করে, কিন্তু যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম ইফেক্ট মানে সিস্টেমিক ইফেক্ট কিন্তু ডিফার করে। কিরকম? সেটা হচ্ছে এই যে আপনি 0.75 হ্যালোথেন দিলে হার্টের পরে যে ইফেক্ট পাবেন, আপনি 1 ম্যাক আইসোফ্লুরেন দিলে হার্ট রেটের পরে সেই রকম ব্র্যাডিকার্ডিক ইফেক্ট পাবেন না। সুতরাং এই যে ম্যাকের ক্ষেত্রে যে কম্পারিজন, সেই কম্পারিজন গুলো নানান ভাবে হয়ে থাকে। এখন আরেকটা কোশ্চেন এখানে চলে আসে যে ম্যাক যেটা আমরা বলছি সেটা কমে কিসে বাড়ে কিসে? কমে কিসে বাড়ে কিসে? এটা একটা কমন কোশ্চেন, এটা এমসিকিউ তে আসে এবং এটা কিন্তু প্রতিদিনকার প্র্যাকটিসে যদি আপনি ব্যবহার করেন তবেই এটা আপনার সহজে মনে থাকবে। জেনারেলি আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে ম্যাক বাড়ে কোথায়, ম্যাক কমে কোথায়। যেখানে সিএস স্টিমুলেশন হয়, যেখানে সিএনএস স্টিমুলেটর হবে সেখানে দেখবেন ম্যাক বর্ধিত ম্যাকের প্রয়োজন পড়বে, এবং যেখানে সিএনএস ডিপ্রেসড হবে সেখানে
ম্যাক ভ্যালু কমে যাবে, মানে কম পার্সেন্টেজ দিয়েই আপনি কাজটা সারতে পারছেন। যেমন ধরেন সিএনএস ডিপ্রেসড হয় কোথায়, একটা আমরা বলতে পারি ওপিওয়েড ব্যবহারে সিএনএস ডিপ্রেসড হয়, সুতরাং ম্যাক কমে আসে। আমরা যদি বেনজোডায়াজিপিনস ব্যবহার করি তাহলে ম্যাক কমে আসে। আমরা যদি ব্যবহার করি লোকাল অ্যানেস্থেটিক্স, আমরা যদি ব্যবহার করি সিম্প্যাথোলাইটিক্স, কিরকম ক্লোনিডিন, আমরা যদি ডেক্সমেডেটোমিডিন ব্যবহার করি, ডেক্সমেড ব্যবহার করি, তাহলে দেখবেন ম্যাক কমে আসে। কিন্তু আপনি যদি সিএনএস স্টিমুল্যান্ট ব্যবহার করেন, সিএনএস স্টিমুল্যান্ট কি আছে, অ্যামফিটামিন। অ্যামফিটামিন যদি আপনি অ্যাকিউট কেউ কোনো পেশেন্ট আসে যে সবে মাত্র অ্যামফিটামিন ব্যবহার করেছে, তার সিএনএস স্টিমুলেটেড, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ম্যাক বেশি প্রয়োজন পড়বে। কিন্তু এটা হচ্ছে অ্যাকিউট ব্যবহারে। কিন্তু যদি এমন হয় যে সে অনেক দিন ধরে অ্যামফিটামিন ব্যবহার করছে, ক্রনিক কেস, তাহলে সেক্ষেত্রে P450 সাইটোক্রোম এনজাইমের কারণে এটা ওইভাবে মিলবে না। ক্রনিক ব্যবহারের, আচ্ছা এটা আমি এক্সপ্লেনেশনটা বের করে বলবো আপনাদের। আরেকটা জিনিস যেটা হচ্ছে সিএনএস স্টিমুলেট করে, সেটা হচ্ছে এফেড্রিন। এফেড্রিন যদি আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক বেশি দেওয়ার প্রয়োজন পড়বে। ম্যাকের যে আর পরিবর্তন যেগুলো হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আর টেম্পারেচার। টেম্পারেচার যদি কমে আসে, হাইপোথার্মিয়া, তাহলে আমরা জানি যে ম্যাক কমে। এবং সাধারণত টেম্পারেচার যদি বাড়ে খুব প্রভাব পড়ে না, সেক্ষেত্রে ম্যাক কমে। কিন্তু ম্যাক বাড়বে কখন, যদি টেম্পারেচার 42 ডিগ্রি সেলসিয়াস এক্সিড করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলি টেম্পারেচারে ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ম্যাক কমে আসে। যদি আমরা বয়সের কথা চিন্তা করি, যদি বয়স কম বয়সে ম্যাক বেশি, অধিক বয়সে ম্যাক আস্তে আস্তে কমে আসে। এবং এই যে বয়স বাড়লে ম্যাক কমে আসে, তার একটা কিন্তু হিসাব আছে। সেই হিসাবটা কি, 40 বছরের পরে প্রতি ডিকেডে 6% করে ম্যাক কমে যায়। বিষয়টা কি রকম, 40 বছরের পরে ম্যাক 6% করে কমে আসে। তো আমরা একটা হিসাব করি, রাউন্ডিং করে হিসাব করলে বুঝতে সুবিধা হয়। সেই জন্যে ধরা যাক আইসোফ্লুরেনের ম্যাক আমরা একটু হিসাব করি যে 1.25 ধরি, এবং 40 বছর বয়সে এটা ছিল। একজন মানুষের রোগীর বয়স 50 বছর, মানে এক ডিকেড পার হয়ে গেছে, তাহলে তার কতটুকু কমলো, 6%। তাহলে 100-র মধ্যে কমলো 6, একের মধ্যে কমলো 6/100, অন্যায় বিনা দেখলে তোমরা কও, উনি সব কিছু সাপোর্ট করে। 125 ক্ষেত্রে কতটুকু কমলো, 1.25। তাহলে যেটা দাঁড়ায়, যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে হচ্ছে এটা 7.5 ডিভাইডেড বাই 100, তাহলে দাঁড়ায় 0.75। অর্থাৎ আপনি এটা মনে হতে পারে যে পরিমাণে তো খুব কম, কিন্তু এই পার্সেন্টেজটা আমরা দেই যা, সেটাও তো খুব কমেই দেই। তাহলে হিসাবে দাঁড়ায় 1.25075, তার মানে দাঁড়ালো 5 0 7 8 8 4 12, অর্থাৎ অনেকখানি কমে আসে। তাহলে এইভাবে যদি আপনি এখন আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকেন, তাহলে যে পরিমাণ কমবে 0.075, যদি 80 বছর বয়স হয় তাহলে 4 দিয়ে গুণ করেন, তাহলে প্রায় চলে আসে
0.3, অর্থাৎ 1.25 ধরেছিলাম, সেখান থেকে কিন্তু 0.3 কমে আসা মানে হচ্ছে 0.9%। এই ক্যালকুলেশনটা একটু জানা থাকলে আপনি যত বয়স বাড়ছে কি পরিমাণে আপনি ডায়ালে পার্সেন্টেজ ঠিক করবেন সেটা অবচেতনে আপনাকে কিছুটা হেল্প করবে। এবং এই যে আমরা বয়স ভিত্তিতে ম্যাকের হিসাব করলাম, আরেকটা আমাদের দেশে এটা খুব কমন নয়, সেটা হচ্ছে অ্যালকোহল ইনজেকশন যাদের হয়, যদি অ্যাকিউট হয়, যে আমরা আগে অ্যাকিউট যদি হয় তাহলে আমরা জানি যে সিএনএস ডিপ্রেশন হয়েছে, সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ম্যাক কমে আসে। কিন্তু ক্রনিক ইনজেকশন যাদের, তাদের ম্যাক কিন্তু বাড়ে। একইভাবে আপনি দেখতে পারেন সেটা যদি হাইপক্সিয়া হয়, হাইপক্সিয়াতে সাধারণত যদি PaO2 লেস দেন 40 মিলিমিটার অফ মার্কারি, সিভিয়ার হাইপক্সিয়া, সেক্ষেত্রে ম্যাক কমে, আদারওয়াইজ যে PaO2 এর নিচে না গেলে ম্যাক আর কমে না। একইভাবে PaCO2, যদি আমরা জানি যে PaCO2 একটা লেভেলের উপরে গেলে হাইপারকার্বিয়া, সিএনএস ডিপ্রেশন হয়, এবং তার মান কিন্তু অনেক উপরে, 95 মিলিমিটার মার্কারি, অনেক বেশি, সেক্ষেত্রে ম্যাক কমে আসে। ব্লাড প্রেশারের ক্ষেত্রে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার যদি 40 মিলিমিটার মার্কারি নিচে নেমে আসে তাহলে ম্যাক কমে আসে। সুতরাং কোনো শকের পেশেন্ট, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আমরা অবচেতনে ম্যাক কম, আমরা পার্সেন্টেজ কম দেই, হ্যালোথেন হোক, আইসোফ্লোরেন হোক, কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে এই যে দেখা গেছে যে যদি হাইপোটেনশন হয়, বিশেষ করে মিন আর্টেরিয়াল প্রেশার যদি 40 মিলিমিটার মার্কারি নিচে নেমে আসে তাহলে তাদের ম্যাক কমে আসে। প্রেগন্যান্সিতে ম্যাক কমে। আর কোথায় ম্যাক কমে, যদি ইলেকট্রোলাইটের কথা একটু আমরা বলি তাহলে সোডিয়ামটা খুব গুরুত্বপূর্ণ। হাইপারন্যাট্রিমিয়ার ক্ষেত্রে সোডিয়াম লেভেল যদি বেশি থাকে তাহলে ম্যাক বাড়ে, যদি হাইপোন্যাট্রিমিয়া হয় তাহলে ম্যাক কমে। সুতরাং এইভাবে যদি একটু মনে রাখার চেষ্টা আপনারা করেন তাহলে আমার ধারণা যে কোশ্চেন গুলো জিজ্ঞাসা করা হয় অথবা MCQ-তে যেসব কোশ্চেন আসে সেখান থেকে রেশনালি জিনিসটাকে বুঝে উত্তর দেয়া আপনাদের পক্ষে সম্ভব। এখন আমরা আরেকটা জিনিসে আলোচনা করব, সেটা হচ্ছে যে নাইট্রাস অক্সাইডের যে ডিফিউজিবিলিটি, সেটা নিয়ে। নাইট্রাস অক্সাইডের দুটো জিনিস আমাদের আলোচনা করতে হয়, সেটা একটা হচ্ছে এক্সপ্যানশন, গ্যাস এক্সপ্যানশন, আর একটা হচ্ছে ডিফিউশন হাইপক্সিয়া। যদি আমরা ডিফিউশন হাইপক্সিয়াটা একটু আলোচনা করি তাহলে কি সেটা হচ্ছে যে যখন আমরা রিভার্স করি, we reverse the procedure of anesthesia. তো অ্যানেস্থেসিয়া রিভার্স করার ক্ষেত্রে আপনি অ্যানেস্থেসিয়া মেশিনের নাইট্রাস অক্সাইড বন্ধ করে দিলেন, অক্সিজেন অ্যাজ ইউজুয়াল চলছিল। কি হবে তখন? হবে এই যে রক্ত থেকে নাইট্রাস অক্সাইড আসতে শুরু করবে। কিভাবে আসবে? আমরা আগে বলেছি যে এদিক দিয়ে যদি একটা নাইট্রোজেন পাস করে টু ব্লাড, 20, কোন বইতে পাবেন 34 molecules of nitrous oxide comes here. তাহলে কি হবে? Then it dilutes the oxygen. সুতরাং আপনি যদি অক্সিজেন না দিয়ে পেশেন্টকে এয়ারে ছেড়ে দেন তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে ঘটনা ঘটবে এই যে অ্যালভিওলাসের মধ্যে there will be dilution of oxygen, অর্থাৎ PaO2 অনেক কমে যাবে। আর একটা কি হবে?
ডাইলিউশন অফ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ PaCO2 অনেক কমে যাবে। তো ডাইলিউশন অফ কার্বন ডাইঅক্সাইড হলে কি হবে? কমে যাওয়া মানে দেয়ার উইল বি রেসপিরেটরি ডিপ্রেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে ভেন্টিলেশন কমে এলো এবং ঘটনাটা কি ঘটলো? ঘটনা ঘটলো অ্যালভিওলাসের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রাস অক্সাইড ঢুকে থাকলো, তাহলে অক্সিজেনের জায়গা পাচ্ছে না, যেতে পারছে না, জায়গা পাচ্ছে না, ডাইলিউশন হয়ে গেছে এবং রক্তের মধ্যে তখন আর অক্সিজেন যেতে পারছে না, and it results in diffusion hypoxia. মনে রাখবেন এই যে ডিফিউশন হাইপক্সিয়া, এটা কিন্তু কারেকশন করা খুব কঠিন, খুবই কঠিন। এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে ডিসকন্টিনিউশন এবং আফটার এক্সটুবেশন, ডিসকন্টিনিউশন অফ অ্যানেস্থেসিয়া এন্ড আফটার এক্সটুবেশন আমরা অক্সিজেন দিই। কতক্ষণ অক্সিজেন দিই? এই যে ডিসকন্টিনিউশন অফ নাইট্রাস অক্সাইড করার পরে সাধারণত এই ডাইলিউশনটা ম্যাক্সিমাম হয় 1 to 5 মিনিট, সবচেয়ে বেশি। তারপরেও হতে পারে, কিন্তু 1 থেকে 5 মিনিটের মধ্যে সবচেয়ে বেশি হয়। এবং এই যে ডাইলিউশনাল ডিফিউশন হাইপক্সিয়া অর্থাৎ ডাইলিউশন অফ অক্সিজেন ইন দি অ্যালভিওলাস, এটা প্রিভেন্ট করতে সাধারণত বলা হয় 5 থেকে 10 মিনিট পর্যন্ত 100% অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে। সুতরাং এই যদি নিয়মটা আমরা না মানি, তাহলে কোনো একদিন কোনো এক ঘটনায় এই ধরনের পরিস্থিতি ডেভেলপ করতে পারে এবং আমাদের মনে রাখতে হবে যে তখন এটা কারেকশন করাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সবাই কি শুনতে পাচ্ছেন? না স্যার কিছু বলছেন না, না শুনতে এখনো। পাচ্ছি না। স্যার এখন শুনতে পাচ্ছি না। আশরাফ সিদ্দিকী ভাই শুনতে পাচ্ছি না। জি না স্যার এখন কিছু না বলছেন ভাইয়া। এই সিদ্দিকী শোনা যায় না তো। স্যার কিছু বলে না তো। স্যারের নেটওয়ার্ক মনে হয় ডিস্টার্ব করতেছে আগের মতোই। স্যারকে টেক্সট করে বলতে হবে যে ফ্রিজ হয়ে গেছে স্যার স্ক্রিন। আঞ্জুমান আপা কিছু বলেন আপনি। আপু বলতেছি আপু। আমি কি বলবো? আমি হলাম অজ্ঞ মূর্খ মানুষ, খালি ক্লাস করি বসে বসে। আপনি আমাদের বোন না? আশরাফ সিদ্দিকী ভাই একটু অপেক্ষা করেন সবাই, এটা সবটা রেকর্ডিং হচ্ছে তো একটু সবাই একটু অপেক্ষা করেন। হ্যাঁ কথা বলতে স্যারের সাথে একটু অপেক্ষা করেন। স্যার টেক্সট পাঠালেই হবে।
যখনই ডিসকানেক্ট ফিল করবেন সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে ভালো করেছেন। আচ্ছা, ঠিক আছে। না দরকার নেই তো। হ্যাঁ ওকে হয়ে গেছে, এবার হবে। স্ক্রিন, হ্যাঁ, স্টার্ট ব্রডকাস্ট, ঠিক আছে। আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার। এখন হ্যাঁ ইউ আর এখন শেয়ারিং, এখন এখন তো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, জি ঠিক স্যার, আছে। দেখা যাচ্ছে স্যার। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এটা যে ডাইলিউশনাল ডিফিউশন হাইপক্সিয়া, অর্থাৎ এই যে ডাইলিউশন ইন দি অ্যালভিওলাই সবচেয়ে বেশি হয় 1 থেকে 5 মিনিট, এবং এটা যদি আপনি বাফারিং করতে চান, অর্থাৎ এর অ্যাকশনটা যদি আপনি বন্ধ করতে চান, তাহলে আপনাকে অক্সিজেন দেওয়া উচিত 5 to 10 মিনিটস। যদি এর চেয়ে কম দেন তাহলে কিন্তু আপনি ডিসকন্টিনিউ করলেন, এয়ার যেতে শুরু করলো, এবং নাইট্রাস অক্সাইড ডিফিউশনের কারণে যেটা হবে যে there will be dilution of অক্সিজেন এবং ডিফিউশন হাইপক্সিয়া। এরপর আমরা আলোচনা করছিলাম যে ডিফিউশন অফ নাইট্রাস অক্সাইড দুটো জায়গা হতে পারে, একটা হচ্ছে কমপ্লায়েন্ট এরিয়াতে, একটা হচ্ছে কমপ্লায়েন্ট এরিয়া, আর একটা হচ্ছে রিজিড স্ট্রাকচার। কমপ্লায়েন্ট যেমন হচ্ছে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের ক্ষেত্রে আপনি যদি যেহেতু ইন্টেস্টিনাল সার্জারি হলো, সেখানে এয়ার আছে, আমরা মনে করতেই পারি যে নাইট্রাস অক্সাইড ডিফিউশনে যেটা করবে সেটা হচ্ছে ইন্টেস্টাইনে প্রবেশ করবে ইন 20 to 34 টাইমস স্পিডে, এবং দেয়ার উইল বি এক্সপ্যানশন অফ দি ভলিউম অফ দি ইন্টেস্টাইন। এবং এটা কিন্তু দেখা গেছে কোনো কোনো গবেষণায় 3 ঘন্টা পর পর্যন্ত এই ঘটনা ঘটতে, অপারেশনের 3 ঘন্টা পরেও এই ঘটনা ঘটতে পারে, এবং পেশেন্টস কমপ্লেইনস অফ অ্যাবডোমিনাল পেইন। সুতরাং এটা খুব কমন নয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা ঘটা সম্ভব। আর রিজিড এরিয়া বলতে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে মিডল এয়ারের ক্ষেত্রে। মিডল এয়ার সেমি রিজিড আমরা বুঝতে পারি যে যেহেতু টিম্প্যানোপ্লাস্টি ধরি আমরা, টিম্প্যানিক মেমব্রেন সার্জারি, সেখানে যদি এয়ার তো প্রবেশ করতেই পারে স্টিশিয়ান টিউব দিয়ে, এবং সাধারণত দেখা গেছে যে যখন এই ডিফিউশনের কারণে মিডল এয়ারে প্রেসার 20 to 30 সেন্টিমিটার অফ ওয়াটার হয়, তখন এটা সাধারণত স্টিশিয়ান টিউব দিয়ে বেরিয়ে আসে। কোনো কারণে যদি স্টিশিয়ান টিউব ইডেমা কারণে বা অন্য কোনো কারণে এটা অবস্ট্রাকটেড হয়ে থাকে, তবেই সেই ক্ষেত্রে প্রেসার বাড়ে, এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রাপচার হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে ব্রেইন সার্জারির ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে, যে ব্রেইন ওপেন ছিল টু ইয়ার, এটা ক্লোজ করার পরে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ওই যে নাইট্রাস অক্সাইড যদি সেখানে যায়, সেখানে এক্সপেনশন হতে পারে। সাধারণত যেটা দেখা যায় যে থোরাকোটমির ক্ষেত্রে 75% নাইট্রাস অক্সাইড যদি ব্যবহার করা হয়, 10 মিনিট পরেই নিউমোথ্রাক্সের ইফেক্ট ঘটতে পারে। আর ব্রেইনের ক্ষেত্রে সাধারণত 50% নাইট্রাস অক্সাইড ইন অক্সিজেন, এটা তেমন কোনো প্রভাব থাকে না। সুতরাং আমরা সবাই সচেতন, আমাদের যখন অতীতে আমরা কাজ করি তখন কোন কোন অপারেশনের ক্ষেত্রে নাইট্রাস অক্সাইড ডিসকন্টিনিউ করতে হবে, এটা সাধারণত আমরা চিন্তা করে নিই। এবং এই যে মিডল এয়ারের কথাটা আমি বললাম, মিডল এয়ারের একটা মেকানিজম এটা বইপত্রে বলা হয়, সেটা হচ্ছে যে এই যে মিডল এয়ারের ক্ষেত্রে যে প্রেসার রেইজ করে থাকে, এটা ওয়ান অফ দ্য রিজন অফ পিওএনভি অথবা পোস্ট অপারেটিভ নর্সিয়া অ্যান্ড ভমিটিং। নর্সিয়া অ্যান্ড ভমিটিং এর অনেক মেকানিজম আছে, কিন্তু ওয়ান প্রপোজ মেকানিজম ইজ দি রেইজড প্রেসার ইন দি মিডল এয়ার। মোটামুটি আমরা যদি আজকে তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এবং কয়েকবার ডিসরাপশন হলো, আমি জানি না তাতে যারা পার্টিসিপেট করছেন তাদের একটু অসুবিধাই হয়েছে। তো আমার মনে হয় যে আমি যে নিয়মটা ফলো করি, যে এত দীর্ঘ সময় এটা পড়ালে
এটা হয়তো ফলো করতে অসুবিধা হতে পারে, সুতরাং আমি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি, যদি আপনারা বলেন। স্যার থ্যাংক ইউ স্যার। আর সবার প্রতি অনুরোধ থাকবে, আজকের ক্লাসের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আগামী ক্লাস স্যার আমাদেরকে আগে জানিয়ে দিলে আমরা স্যার ক্লাসের শুরুতে একটু স্যার ওটা আলোচনা করে নিতে পারবো স্যার। গত ক্লাসে ফিডব্যাকটা আমি অবশ্য ওইভাবে ফলো করতে পারিনি। স্যার এই পরিস্থিতিতে স্যার আপনি ক্লাস নিচ্ছেন, এই জন্য সবাই আপনাকে স্যার থ্যাংক ইউ জানাইছি স্যার, এবং আপনার সুস্থতা কামনা করেছে স্যার।